নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন সাহিত্যের সেরা সময়, সঙ্গে আমি রিয়া। আরও একটি নতুন গল্প নিয়ে চলে এসেছি। জেলখানার অন্ধকার সেলের মধ্যে ফাঁসি থেকে ঝুলছে এক বিচারাধীন আসামি। তাকে নামানো হলে মৃত্যুর আগে তার মুখ থেকে শেষ কথা শোনা যায়, ছিঁড়ল না। কি রহস্য লুকিয়ে আছে এই শেষ শব্দে? সে কি সত্যি আত্মহত্যা করেছে? প্রখ্যাত রহস্যান্বেষী দিলীপ সান্যালের কাছে উপস্থিত হন মৃত আসামির উকিল। কিভাবে হবে এই মৃত্যুর রহস্যের সমাধান? আজ থাকছে লেখক গোবিন্দলাল বন্দ্যোপাধ্যায়ের গোয়েন্দা গল্প। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার আর পরবর্তী গল্পের জন্য সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। শুরু হচ্ছে ষড়যন্ত্র। যেন একটা সাপের ছোবল খেলেন রাউন্ড অফিসার। আচমকা চমকে উঠলেন সেই মুহূর্তে। বন্ধ করা লোহার গরাদের ফাঁক দিয়ে দৃষ্টিটা ঘরের মধ্যে সঞ্চারিত করলেন। পরক্ষণে চিৎকার করে উঠলেন অসংযত জ্বালা নিয়ে, ওয়ার্ডার! জমাদার রামলোচন সিং পাহারায় ছিল। পায়চারি করছিল বারান্দার একদিক থেকে অন্য দিক পর্যন্ত। চিৎকার শুনে ঘুরে দাঁড়িয়ে ছুটে এলো ওর সামনে। ওকে আমল না দিয়েই রাউন্ড অফিসার আবার চিৎকার করে ডাকলেন, ওয়ার্ডার! প্রথম চিৎকার ধ্বনিটা ওয়ার্ডারের কানে গিয়েছিল। দ্বিতীয় আওয়াজটা উঠবার সঙ্গে সঙ্গেই ওয়ার্ডার ওর সামনে এসে থমকে দাঁড়ালো। বোকা বোকা চোখে তাকালো। সেলের দরজাটা খোল শিগগির! নির্দেশ বেরিয়ে এলো রাউন্ড অফিসারের অস্বাভাবিক কণ্ঠ থেকে। কম্পিত হাতে চাবির গোছাটা পকেট থেকে বের করল ওয়ার্ডার। তালার মুখবিবরে একটা চাবি প্রবেশ করিয়ে দিয়ে সেলের মধ্যে দৃষ্টি ছেড়ে দিল। কেঁপে উঠল, ঝড় বৃষ্টির শীর্ণ পত্রদলের মতো। 40 নম্বর সেলের আসামির গলায় দড়ির ফাঁস বাঁধা, ঝুলছে। দরজা খোলা হলে দ্রুত অস্থির পায়ে সেলের মধ্যে প্রবেশ করল তিনজনে। সেলের কড়িকাঠের সঙ্গে দড়ির একটা প্রান্ত যুক্ত করে অন্য প্রান্তটায় লাগানো ফাঁস দিয়ে আসামির নিজের গলায় বাঁধা। মেঝে থেকে 1 হাত উঁচুতে ওর পা দুটো ঝুলছিল। ওয়ার্ডার তৎক্ষণাৎ জমাদারের কাঁধের উপর উঠে কড়িকাঠে যুক্ত করা দড়ির অপর প্রান্ত ছুরির সাহায্যে কেটে দিল। ধপ করে শব্দ তুলে মেঝে পড়ে গেল আসামি। কিন্তু তখনও ওর প্রাণের দীপশিখাটিকে উতলা বাতাস পরম পরিহাসে নিভিয়ে দিতে পারেনি। ঘন ঘন নিঃশ্বাস পড়ছিল ওর। বুকটা হাঁপড়ের মতো ওঠানামা করছিল। রাউন্ড অফিসার ওয়ার্ডারকে বললেন, ডাক্তারবাবুকে ডেকে আনো। ঘাড় নেড়ে সায় দিয়ে ওয়ার্ডার সেল থেকে বেরিয়ে গেল। জমাদার তার আগেই সুপারিনটেন্ডেন্ট সাহেবকে খবর দিতে ছুটেছিল। সেলের ঠিক পিছনেই সুপারিনটেন্ডেন্টের কোয়ার্টার থেকে রেডিওতে গান হচ্ছিল। গানের কথাগুলো স্পষ্ট শোনা যাচ্ছিল ওখান থেকে। ওরে ও ভোলা তুই লোভ মোর লালসাতে, তুই লোভ মোর লালসাতে, হারালি রে আসল রতন। হঠাৎ চোখ দুটো আস্তে আস্তে খুলে গেল আসামির। ঠোঁট দুটো প্রাণপণে প্রসারিত করতে চাইল। রাউন্ড অফিসার বলে উঠলেন, কেমন বুঝছো? বিয়োগান্ত নাটকের করুণ নায়কের মতো বিষাদের হাসি হাসল আসামি। তারপর দাঁত দিয়ে নিচের ঠোঁটটা সজোরে কামড়ে ধরে বলল,
ছিঁড়ল না। অদ্ভুত একটা চাপা গলায় রাউন্ড অফিসার বলল, ছিঁড়ল না? না, ছিঁড়ল না। ক্লান্ত আর নির্জীব কণ্ঠে কথাটা বেরিয়ে এলো আসামির মুখ থেকে। চোখ দুটো বুজে গেল, মাথাটা ঢলে পড়ল একদিকে। চোয়ালটা হঠাৎ ঝুলে পড়ল রাউন্ড অফিসারের। শানিত শিকারীর দৃষ্টি মুহূর্তে ঘোলাটে হয়ে যায়। পেছন থেকে গান ভেসে আসে। ফাঁসির দড়ি নিয়ে গলায় দিলি রে তুই আপন বিলায়, হৃদয় বিনার তার ছিড়িল, ছিড়িল রে তোর মনের বাঁধন, হৃদয় বিনার তার ছিড়িল, ছিড়িল রে তোর মনের বাঁধন। রাউন্ড অফিসারের বিধ্বস্ত মনে পঙ্গপালের মতো এসে ভিড় করে এলোমেলো চিন্তা। কয়েক মুহূর্ত পরে সেখানে এসে হাজির হন সুপারিনটেন্ডেন্ট, চিফ ওয়ার্ডার, সেল ব্লকের মেট এবং জেলের ডাক্তার মনমথ পাইন। আসামিকে পরীক্ষা করলেন মনমথ পাইন। শেষে বেদনায় গলার স্বর ভারী করে জানান, দুঃখিত, মারা গেছেন। গানটা কিন্তু তখনও শেষ হয়ে যায়নি। সুরের সুষমা ধারা উছলে পড়ছিল নিস্তব্ধ পরিবেশে। একটা বেদনার অনুভূতি ছড়িয়ে রয়েছিল সুরের মধ্যে, এক উদার করুণ স্নিগ্ধতায়। খবর পেয়ে রামেশ্বর চৌধুরী যখন এলেন, কয়েকজন জেলের কর্মচারীর আগমন হয়েছিল। সুপারিনটেন্ডেন্ট আর্থার জোন্স একখানা হাত প্রসারিত করে দিলেন মৃতের দিকে। পর্যবেক্ষণের ভঙ্গিতে রামেশ্বর চৌধুরী নির্বাক চোখে মৃত ব্যক্তির আপাদ মস্তক দেখলেন। মৃতের মুখখানায় একটা শান্ত স্নিগ্ধ ভাব, জ্বালা যন্ত্রণার বিন্দুমাত্র চিহ্ন নেই। দীর্ঘ শ্যাম সুশ্রী চেহারা, কালো চুলের ঢেউ মসৃণ কপাল থেকে ঘাড়ের ঢালু পর্যন্ত প্রসারিত। সেদিকেই তাকিয়ে রইলেন রামেশ্বর চৌধুরী। ওর সমস্ত শিরা স্নায়ুতে একটা অসহায়তার রেশ ছড়িয়ে পড়ল। মস্তিষ্কটা মনে হলো যেন পাথরের পিণ্ড। আর্থার জোন্সের অফিস ঘরে এসে রামেশ্বর চৌধুরী বললেন, আমার মক্কেল নিহার ঘোষ এভাবে আত্মঘাতী হবে আমি ভাবতেই পারিনি। আর্থার জোন্স চেয়ারের পেছনে পিঠটা সামান্য ছেড়ে দিয়ে বললেন, ঘটনাটা আমাদেরও বেশ খানিকটা অবাকই করেছে। আপনার মক্কেলকে আজ খুব খুশি খুশি দেখেছি। কদিন থেকেই নিহার ঘোষ রাত্রের খাবার খাচ্ছিল না, আজ কিন্তু খেয়েছিল। অথচ কি এমন ঘটল? কথাটা ইচ্ছে করেই উনি শেষ করলেন না। মৃদু কণ্ঠে রামেশ্বর চৌধুরী বললেন, গতকাল সন্ধেবেলায় ফোনে আপনাদের যা জানিয়েছিলাম নিহার রঞ্জনকে বলেছিলেন? আর্থার জোন্স বললেন, হাইকোর্ট থেকে ওর পুনর্বিচারের আদেশ হয়েছে শুনে উনি খুব খুশি হয়েছিলেন। আমি নিজে গিয়ে ওকে সংবাদটা জানিয়ে এসেছি। নেভার স এ ম্যান সো হ্যাপি ইন মাই লাইফ। ডাক্তার মনমথ পাইন এতক্ষণ ওদের এক পাশে বসেছিলেন নীরবে। এবারে মুখ খুললেন, আসলে কিন্তু নিহার রঞ্জনের মনের অবস্থাটা স্থির ছিল না। আপনার বোধহয় মনে আছে মিস্টার জোন্স, দিন কয়েক আগে ওকে জেল হাসপাতালে পাঠাবার জন্য আমি আপনার কাছে সুপারিশ করেছিলাম। নেহাত জেল হাসপাতাল থেকে দুজন কয়েদি কিছুদিন আগে পালায়, তাই আমার সুপারিশে আপনারা সেদিন কান দেননি। গত রাত্রে আমি যখন ওকে দেখে যাই তখন ওকে আমার কেমন যেন মনে হলো। আজ সকালে ওর সমগ্র মুখখানায় যেন বিষাদের একটা ভাব ছিল।
তবে মস্তিষ্ক বিকৃতির কোনো লক্ষণ দেখতে পাইনি। আই অনলি মেন্ট হি ওয়াজ সাবজেক্ট টু মুডস। ওর পানে তাকিয়ে রামেশ্বর চৌধুরী বললেন, আপনি ওর সেলে দিনে অনেকবার যেতেন? আপনি হয়তো জানেন না, নিহার ঘোষ সাংঘাতিকভাবে স্নায়বিক অসুস্থতায় ভুগছিল। এখানকার ডাক্তার হিসেবে ওকে দেখাটা আমার কর্তব্যের মধ্যেই ছিল, কিন্তু পুনর্বিচারের আদেশ হওয়া সত্ত্বেও কেন যে ও আত্মহত্যা করল কিছুতেই বুঝতে পারছি না। ভালো কথা। কানাঘুষোয় শুনেছি আপনার ভাইজি করবি পাইনের সঙ্গে ওর বিয়ের কথাবার্তা একরকম ঠিক হয়েছে, ঠিক বলছি? ঘাড় নেড়ে সমর্থন জানালেন মনমথ পাইন। একটা কথা মিস্টার জোন্স, রামেশ্বর চৌধুরী আর্থার জোন্সের মুখের উপর চোখ রেখে বললেন, নিহার রঞ্জন ফাঁসির আসামি। ধরে নিলাম না হয় একসময় উত্তেজিত অবস্থায় দড়ির ফাঁস গলায় লাগিয়ে আত্মহত্যা করেছে। এখন আমার বক্তব্য হলো, দড়িটা ও পেল কোথা থেকে? ভুরু কুটিল করে আর্থার জোন্স বললেন, আমারও সেই এক কথা, আমিও ওই কথাই ভাবছি। গতকাল সন্ধেবেলায় যে লোকটা নিহার রঞ্জনের সঙ্গে দেখা করতে আসে সেই হয়তো সম্ভবত দড়িটা দিয়ে গেছে। ভদ্রলোকের পরিচয়? রামেন্দ্রনারায়ণ চক্রবর্তীর সেক্রেটারি তমনোষ কোলে। ঠোঁট চেপে যায় রামেশ্বর চৌধুরীর। কঠিন মুখে বলেন, কোন রামেন্দ্র চক্রবর্তী? ম্যাক্সিম হোটেলের মালিক রামেন্দ্রনারায়ণ চক্রবর্তী? আপনার অনুমান যথার্থ। রামেন্দ্রনারায়ণ তো একজন নামকরা জুয়াড়ি। কথাটা আচমকা বেরিয়ে আসে রামেশ্বর চৌধুরীর মুখ থেকে। গম্ভীর গলায় আর্থার জোন্স বলেন, তাতেই তো তমনোষ কোলের ওপর আমার যত সন্দেহ। তদন্ত শুরু হলে সবকিছুই জানা যাবে। নিহার রঞ্জনের মৃত্যুর আগে ছিঁড়ল না, ওর এই কথাটার তাৎপর্য ধরতে পেরেছেন? এক মিনিট। আর্থার জোন্স বেল টিপলেন। একজন জমাদার ঘরের মধ্যে প্রবেশ করল। রাউন্ড অফিসার চিত্তরঞ্জন সরকারকে ডেকে আনবার জন্য উনি ওকে নির্দেশ করলেন। জমাদার প্রস্থান করল। নামল নীরবতা। কতগুলো মুহূর্ত কেটে গেল। একসময় সুইং ডোর ঠেলে চিত্তরঞ্জন সরকার ধীরে ধীরে ঘরের মধ্যে প্রবেশ করলেন। সুন্দর সরল লম্বা চেহারা, উন্নত নাসা, দৃষ্টির তীক্ষ্ণতায় বুদ্ধির পরিচয় পরিস্ফুট। এখানকার রাউন্ড অফিসার উনি সর্বপ্রথম নিহার রঞ্জনের অস্বাভাবিক দেহ আবিষ্কার করেন। আর্থার জোন্সের প্রশ্নে ভদ্রলোক জানালেন, রোজকারের মতো আজও উনি সেল পরিদর্শনে গিয়ে 40 নম্বর সেলের ভেতরের দিকে তাকাতেই নিহার রঞ্জনবাবুকে ঝুলন্ত অবস্থায় দেখেন এবং চিৎকার করে ওয়ার্ডারকে ডাকেন। নিহার রঞ্জনবাবুর শেষ কথাটা সম্পর্কে আপনার কি মনে হয়েছিল? আর্থার জোন্স প্রশ্নের তীর ছুঁড়লেন। ছিঁড়ল না সম্পর্কে? হ্যাঁ, একটা গান। গান? উৎকণ্ঠ আবেগে বলে ফেললেন আর্থার জোন্স। শান্ত গলায় চিত্তরঞ্জন সরকার বললেন, একটা বাংলা গান। গানটা আপনার কোয়ার্টারে রেডিওতে হচ্ছিল। সেল ইয়ার্ডে আমাদের যাবার আগে থেকেই গানটা হচ্ছিল, আমি স্পষ্টই শুনতে পেয়েছি। তীক্ষ্ণ দৃষ্টিতে রামেশ্বর চৌধুরী বলে উঠলেন, গানের কথাগুলো আপনার মনে আছে? সব ঠিক মনে করতে পারবো না, তবে দুটো পংক্তি আমার মনে আছে। কিরকম? চিত্তরঞ্জন সরকার বললেন, পংক্তি দুটো এই রকমের, ওরে ও ভোলা মন, তুই লোভ মোহ আর লালসাতে হারালি রে আসল রতন, ফাঁসির দড়ি নিয়ে গলায় দিলি রে তুই আপন বিলায়,
হৃদয় বিনার তার ছিঁড়িল, ছিঁড়িল রে তোর মনের বাঁধন। রামেশ্বর চৌধুরী আপন মনে বললেন, এই গানের কোনো কথার সঙ্গে নিহার রঞ্জনের শেষ কথাটার যোগাযোগ আছে? এবারে আর্থার জোন্সের দিকে তাকিয়ে রামেশ্বর চৌধুরী বললেন, কিছু মনে করবেন না মিস্টার জোন্স, আপনার কোয়ার্টারে বাংলা গান? একটু হাসলেন আর্থার জোন্স। আমার স্ত্রী বাঙালি। হো। রামেশ্বর চৌধুরী ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে তুলবার ব্যর্থ চেষ্টা করলেন। তারপর উনি যাবার জন্য চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। মিস্টার চৌধুরী। রামেশ্বর চৌধুরী কয়েক পা এগিয়েছিলেন। আর্থার জোন্সের ডাকে ঘুরে দাঁড়ালেন। অর্থহীন শূন্য দৃষ্টি ফেললেন বিউহলের মতো। আর্থার জোন্স বললেন, নিহার রঞ্জন বাবুর মৃতদেহটা নিয়ে যাবার পরে আমরা ওই সেলে ভদ্রলোকের বিছানার নিচে থেকে একটা এনভেলপ পেয়েছি। এনভেলপের মধ্যে একটা চিঠি ছিল। চিঠি সমেত এনভেলপ আর দড়িটা আমার ধারণায় গতকাল কেউ নিহার রঞ্জন বাবুকে দিয়ে যেতে পারে, কেননা ওর কম্বলটা গত রাত্রে বদলে দেওয়া হয়। গত রাত্রে ও দুটো জিনিস 40 নম্বর সেলে দিয়ে গেলে ওয়ার্ডারের নজরে পড়তো নিশ্চয়ই। তাছাড়া ওই সেলে কোনো কিছু লুকিয়ে রাখবার মতো তেমন জায়গাও নেই। চিঠিটা আমাকে একবার দেখাতে পারেন? তেমন অসুবিধে আছে বলে মনে করছি না। আর্থার জোন্স পকেট থেকে একটা এনভেলপ বের করে রামেশ্বর চৌধুরীর হাতে তুলে দিলেন। এনভেলপের ওপরে নিহার রঞ্জন ঘোষ এই কথাটা ইংরেজিতে লেখা ছিল। রামেশ্বর চৌধুরী এনভেলপের ভেতর থেকে চিঠিটা বের করলেন। লেখা ছিল, প্রিয় নিহার, বিশেষ বিপদে পড়েছি, তাই চিঠিটা আমাকে এভাবে পাঠাতে হলো। তোমাকে আমার প্রয়োজন। এ বিপদে তুমি ছাড়া আমাকে আর কেউ সাহায্য করতে পারবে না। তোমার পুনর্বিচারের আদেশ হয়েছে আমি জানি, তবে 1 সপ্তাহ পরে হলে ভয়ানক দেরি হয়ে যাবে। কোনোভাবে তুমি কি আমাকে সাহায্য করতে পারো না? একান্ত তোমারই, করবি পাইন। রামেশ্বর চৌধুরী চিন্তার অক্টোপাসে আবিষ্ট মন নিয়ে বাড়ি ফিরে আসেন। বিছানায় শুয়েও চোখে ঘুম নামে না। একটা মৌন বেদনা ওর পাঁজরগুলোকে ঠেলে উঠতে চায়। ফাঁসির আসামি নিহার রঞ্জন শেষে আত্মহত্যা করল, কিন্তু দড়িটাও পেল কোথায়? তবে কি করবি পাইন যে লোকটিকে চিঠি দিয়ে নিহার রঞ্জনের সাথে দেখা করতে পাঠিয়েছিল সেই ওকে দড়ি দিয়ে যায়? সত্যি যদি কেউ নিহার রঞ্জনকে দড়ি দিয়ে গিয়ে থাকে, তবে কি কারণে ও আত্মহত্যা করল? ওর তো পুনর্বিচারের আদেশ হয়েছিল, খবরটাও তো জেনেছিল। ওর এত অর্থ আর সম্পত্তি আছে, তার কি হবে? মাত্র কয়েক মাস আগেই ওর কাকার মৃত্যুর পরে ও বিরাট অর্থের মালিক হয়েছে। নিহার রঞ্জন বিএ পাশ করেছিল কৃতিত্বের সঙ্গে। শিকারী মহলে ওর খুব সুনামও হয়েছিল। কাকা রাখহরি ঘোষ নিজের বন্দুকটার লাইসেন্স ওর নামে করে দেন। এক পিকনিকে ওর সঙ্গে আলাপ হয়ে গেল করবি পাইনের। 3টি মাসের নিবিড় যোগাযোগে ওদের দুজনের মধ্যে গাঢ় অন্তরঙ্গতা হলো। ভালোবাসলো একে অন্যকে। প্রেমের পথ কোনো বাধা না পেয়ে থেমে যায়নি, সহজ সরল ধারায় এগিয়ে চলল। করবি পাইন এক গার্লস স্কুলে মাস্টারি করত, থাকতো মেয়েদের একটা মেসে। আত্মীয় বলতে একমাত্র মনমতো পাইন ছাড়া ওর আর অন্য কেউ ছিল না। মাস্টারি করে যাও রোজগার করত, তাতে আড়ম্বরে থাকার চেষ্টা করত। ফলে বান্ধবীদের কাছে ওকে হাত পাততে হয়েছে বেশ কয়েকবার। একসময় নিহার রঞ্জন ওকে বিয়ের প্রতিশ্রুতি দেয়। নিহার রঞ্জনের জীবনে শুধু করবি পাইন এক এবং অদ্বিতীয়া ছিল না, শহরের এক বিশিষ্ট হোটেলের নর্তকীকেও ও ভালোবেসেছিল। সাধারণ সুন্দরী সেই নর্তকী, নাম প্রণতি মিত্র।
নিহার রঞ্জন সন্ধ্যার পরে প্রায় সেই হোটেলে যেত, নাচ দেখত প্রণতি মিত্রের। প্রণতি মিত্রের সঙ্গে গল্পগুজব করে ট্যাক্সিতে করে বাড়ি ফিরে আসত। নিহার রঞ্জনকে করবি পাইনের মতো কোনোদিন কারো কাছে হাত পাততে হয়নি। রাখহরি ঘোষের সঙ্গে ঝগড়া করে মাসে 1200 টাকা হাত খরচের জন্য আদায় করত। রাখহরি ঘোষ ওর স্বভাব চরিত্র জেনেও কোনোদিন ওকে বাড়ি ছেড়ে চিরদিনের মতো চলে যাওয়ার কথা বলেননি। প্রায় দিন সন্ধ্যার মতোই সেদিনও নিহার রঞ্জন সেই হোটেলে গেল। প্রণতি মিত্রকে বলল, বুড়োর দিন এবার ফুরিয়ে এসেছে প্রণতি। বুকের বেদনাটা যেরকম বেড়েছে তাতে শিগগির ওকে হয়তো এ জগৎ ছাড়তে হবে। তখন তোমাকে টাকার পাহাড়ে বসাবো, তখন তুমি আর আমি। পরদিন সকালেই আবিষ্কৃত হল রাখহরি ঘোষের মৃতদেহ। ওর বুকে বন্দুকের গুলি বিদ্ধ হয়েছিল। মৃতদেহ আবিষ্কার করল পাচক দীনদয়াল। আগের রাত্রে পাড়ায় যাত্রা ছিল। বাড়ির অন্য একটি প্রবেশদ্বারে তালা লাগিয়ে দীনদয়াল যাত্রা দেখতে যায়। শেষ রাত্রে বাড়ি ফিরে আসে। সকালে রাখহরি ঘোষের ঘরে চা এবং প্রাতরাশ দিতে গিয়ে আবিষ্কার করল ওর মৃতদেহ। অনুসন্ধানে জানা গেল যে গুলি রাখহরি ঘোষের বুকে গভীর ক্ষত সৃষ্টি করেছিল সেটা নিহার রঞ্জনের বন্দুক থেকেই এসেছে। হত্যাকারী সন্দেহে পুলিশ নিহার রঞ্জনকে গ্রেপ্তার করল। নিহার বলল, আগের রাত্রে অত্যধিক তরল পান করে আসে, তাই দরজাটা বন্ধ করতে ভুলে গিয়েছিল। ওর কাকাকে হত্যা করেনি। কিন্তু দায়রা বিচারে ওর ফাঁসির আদেশ হয়ে গেল। ওর পক্ষ সমর্থন করেও রামেশ্বর চৌধুরী তখন বিশেষ সুবিধে করে উঠতে পারেননি। রামেশ্বর চৌধুরী আপিল করলেন। সম্প্রতি হাইকোর্ট থেকে পুনর্বিচারের আদেশ দেওয়া হয়েছে। রাত্রে রামেশ্বর চৌধুরী শুয়ে শুয়ে স্থির করলেন সকালে প্রথমেই করবি পাইনের সঙ্গে দেখা করবেন, তারপর যাবেন প্রণতি মিত্র আর রামেন্দ্র নারায়ণের কাছে। কিন্তু ঘুম থেকে উঠে প্রাতরাশ সেরেই ম্যাক্সিম হোটেলে ছুটলেন। রামেন্দ্র নারায়ণের সঙ্গেই প্রথম দেখা করলেন। রামেন্দ্র নারায়ণ আপ্যায়নে অন্তরঙ্গ হবার চেষ্টা করলেন। উঁচু লম্বা দোহারা চেহারা, পরনে দামি মভ রঙা স্যুট। রামেশ্বর চৌধুরীর প্রশ্নে জানালেন, ওর সেক্রেটারি তমনোস কোলেকে জেলে পাঠান নিহার রঞ্জনকে একখানা চিঠি দেবার জন্যে। চিঠিটা নিহার রঞ্জনের কাছে পাঠিয়ে দেবার জন্য এক ভদ্রমহিলা ওকে অনুরোধ জানান। যেহেতু সেই ভদ্রমহিলার কাছে উনি কৃতজ্ঞ, তাই অনুরোধটা প্রত্যাখ্যান করতে পারেননি। চিঠিতে কি লেখা ছিল উনি জানেন না। পরের চিঠি পড়া ওর অভ্যাস নয়। আপনার সেক্রেটারি চিঠির সঙ্গে নিহার রঞ্জনকে একগাছা দড়ি দিয়ে আসেনি তো? রামেশ্বর চৌধুরীর কণ্ঠের অস্বাভাবিকতায় চমকে উঠলেন রামেন্দ্র নারায়ণ। না না, তা হতে যাবে কেন? এ কি বলছেন? ঠোঁট থেকে রাশি রাশি অবজ্ঞা ছড়িয়ে রামেশ্বর চৌধুরী বললেন, হতেও তো পারে। টাকার বিনিময়ে সবকিছুই তো পারেন, নয় কি? মেসে নিজের ঘরের চেয়ারে বসে ছাত্রীদের খাতা দেখছিল করবি পাইন। ঝি লীলাবতী রামেশ্বর চৌধুরীকে সেখানে নিয়ে গেল। মৃদু কণ্ঠে ডাকল, দিদিমণি। ঘাড় বেঁকিয়ে তেরছা তাকালো করবি পাইন। রামেশ্বর চৌধুরীর সঙ্গে চোখাচোখি হল। তমাল দিঘির সন্ধ্যা জলের মতো স্নিগ্ধ চোখ করবি পাইনের, কচি আম পাতার মতো শ্যামাশ্রী, পরনে শ্যাম্পেন রঙা শাড়ি। রামেশ্বর চৌধুরী আগমনের কারণ বর্ণনা করলেন। ওকে একটা খালি চেয়ার দেখিয়ে দিয়ে করবি পাইন লীলাবতীকে যেতে বলল। লীলাবতী চলে গেলে রামেশ্বর চৌধুরী কথা পারলেন। কি ধরনের বিপদে পড়েছেন মিস পাইন? করবি পাইনের ভ্রু দুটো ধনুক বাঁকা হয়ে গেল মুহূর্তে। কি বলতে চান? শুনলাম একটা চিঠি রামেন্দ্র নারায়ণ চক্রবর্তীর সেক্রেটারি তমনোস কোলের মারফত নিহার রঞ্জনের কাছে পাঠান।
চিঠিটাও ছিঁড়ে ফেলেনি? নিহার রঞ্জন বাবুর সেলে পাওয়া গিয়েছে, এখন ওখানকার জেল সুপারিনটেন্ডেন্টের হেফাজতে। তার সঙ্গে তোর মৃত্যুর কোনো যোগাযোগই নেই? ওই সঙ্গে আপনি কি কোনো দড়ি পাঠিয়েছিলেন? কি বলছেন? আমি পাঠাতে যাব কেন? প্রণতি মিত্রই হয়তো পাঠিয়ে থাকবে, ওই তো ওর সবকিছু গ্রাস করবার মতলবে আছে। কয়েক মুহূর্তের নীরবতা নামল। রামেশ্বর চৌধুরী আবার মুখ খুললেন। কি ধরনের বিশেষ বিপদে পড়েছেন বললেন না তো মিস পাইন? যেন একটা স্বপ্নাচ্ছন্নতার আবেশে করবী পাইন এতক্ষণ ডুবেছিল। রামেশ্বর চৌধুরীর প্রশ্নে ওর সম্বিত ফিরে এলো। বলবার মতো মনের অবস্থাও এখন আমার নেই। কথা সত্যি, আজ আমি অনেক টাকার মালিক। খানিক আগে ওর অ্যাটর্নি হরিমোহন বাবু এসে আমাকে জানিয়ে গেলেন, গত 7 দিন আগে ও যে উইল করেছিল তাতে আমি ওর সমস্ত কিছুর মালিক। দুঃখের কথা কি জানেন, যার কাছ থেকে সাহায্য পাওয়ার দরকার ছিল তাকে যখন এখন আর পাওয়াই যাবে না, কার কাছেই বা সাহায্য চাইব? করবী পাইনের কণ্ঠস্বরে আশ্চর্য কোমলতা। রং আর পাউডার দিয়ে স্বাস্থ্যোজ্জ্বল করবার মুখোশ লাগানো প্রণতি মিত্রের স্বাস্থ্যহীন চেহারা, রাঙা তপ্ত ইস্পাতের মতো গোলাপি ঠোঁটে একটু হাসি ফুটিয়ে রামেশ্বর চৌধুরীকে ও অভ্যর্থনা করল। একটু পরেই ওর কথার মাধ্যমে রামেশ্বর স্পষ্ট বুঝতে পারলেন যে নিহার রঞ্জনের উইল সম্পর্কীয় ব্যাপারে ও আদৌ সন্তুষ্ট নয়। এছাড়া করবী পাইন বর্তমানে একরাশ অর্থের অধিকারিণী হওয়াতেও ও মনে মনে খানিকটা ক্ষুব্ধ। রামেশ্বর চৌধুরী বললেন, একটা প্রশ্ন করছি, একটা দড়ির টুকরো কি কারো সাহায্যে নিহার রঞ্জন বাবুকে সেলে পাঠান? না। তীব্র কটাক্ষপাত করে ঠোঁট বেঁকালো প্রণতি মিত্র। নিহার রঞ্জনকে আপনি ভালোবাসতেন? পছন্দ করতাম। আশা ছিল একদিন ও রাখহরি ঘোষের টাকার মালিক হবে। ওকে পছন্দ করতাম ঠিক সেই কারণেই। মিস মিত্র, আপনার কি মনে হয় রাখহরি ঘোষকে ওই খুন করেছিল? নিহার কখনোই ওর কাকাকে খুন করেনি, এ কাজ অন্য কারোর। সেদিন নিজে ট্যাক্সি করে ওকে ওর বাড়ি পৌঁছিয়ে দিয়ে এসেছি। কই, এ কথা তো আগে বলেননি। ঠোঁটে একটা বাঁকা হাসি বিছিয়ে প্রণতি মিত্র বলল, বললে সন্দেহের ভাগী হতাম, তাই বলিনি। নিহারকে ওর বাড়িতে পৌঁছে দিয়েই আমি সেদিন ক্ষান্ত হইনি। রাখহরি ঘোষকে আমার তখন দেখবার বিশেষ স্বাদ হলো। কোনোদিন ওকে দেখিনি। নিহার এক সময় বলেছিল ওর কাকা তেতলার একেবারে শেষের ঘরে থাকেন। তখন চোরের মতো চুপি চুপি সেই ঘরের জানালার ধারে গিয়ে ঘরের ভেতরের দিকে তাকাতেই দেখতে পেলাম ভদ্রলোক বিছানায় শুয়ে রয়েছেন। ওর বুকে একটা গভীর ক্ষতচিহ্ন, বিছানাটা রক্তে ভেসে যাচ্ছে। নিহারকে সেদিন আমি কিছু না জানিয়েই ওদের বাড়ি থেকে চলে আসি। পরে এ সম্পর্কে কারো কাছে কোনো উচ্চবাচ্চা করিনি। নাসারন্ধ্র বিস্ফারিত করে গম্ভীর শব্দ করেন রামেশ্বর চৌধুরী। আবার করবী পাইনের মেসের উদ্দেশ্যে ট্যাক্সি হাঁকান রামেশ্বর। করবী পাইন তখন খাওয়া দাওয়া সেরে স্কুলে যাবার জন্য তৈরি হচ্ছিল। রামেশ্বর চৌধুরীকেও আশা করেনি। রামেশ্বর চৌধুরী সরাসরি প্রশ্ন করলেন, রামেন্দ্র নারায়ণ চক্রবর্তী কোন দিক দিয়ে আপনার কাছে কৃতজ্ঞ মিস পাইন? কৃতজ্ঞ? করবী পাইনের সারা মুখে অবিশ্বাসের ছায়া মেঘের ফাঁকে রোদের আলো ছায়ার মতো খেলে যায়। কি বলছেন মিস্টার চৌধুরী?
আমি ওকে জীবনে কোনোদিন দেখিনি, ওর সঙ্গে আলাপ পর্যন্ত আমার নেই। বলতে চান চিঠিটা আপনার হাতে লেখা নয়? অস্বীকার করি না। চিঠিটা রামেন্দ্র নারায়ণের কাছে গেল কি করে? ধকধক করে জ্বলে ওঠে করবী পাইনের চোখ। অদ্ভুত উত্তেজনার সঙ্গে চিৎকার করে ওঠে, আপনার কোনো কথার উত্তর দিতে বাধ্য নই। দয়া করে এখান থেকে চলে গিয়ে আমাকে একটু শান্তিতে থাকতে দিন। রাস্তায় নেমে এলেন রামেশ্বর চৌধুরী। ট্যাক্সির ভাড়া মিটিয়ে দিয়ে দিলীপ সান্যালের বাড়ির উদ্দেশ্যে পা বাড়িয়ে দিলেন। শেষ পর্যন্ত রহস্যান্বেষী দিলীপ সান্যালের কাছে গিয়েই এ ব্যাপারে ওর উপদেশ নেওয়াটাই সাব্যস্ত করলেন। সব শেষে দিলীপ বলল, বেশ বোঝা যাচ্ছে রাখহরি ঘোষের হত্যাকাণ্ডে খানিকটা ঘোর প্যাঁচ আছে। রামেশ্বর চৌধুরী বিহ্বলভাবে তাকিয়ে বললেন, আপনি বিশ্বাস করেন যে নিহার রঞ্জন ওর কাকাকে হত্যা করেননি? দৃঢ় প্রত্যয়ের সুরে দিলীপ বলল, কোনো সন্দেহ নেই। রাখহরি ঘোষের হত্যাকারী সমস্ত অপরাধ নিহার রঞ্জন বাবুর ওপরে চাপিয়ে দিয়েছে নির্বিবাদে। কে এই কাজটা করেছে বলে মনে করেন? সন্ধ্যের পরে আমার এখানে আসুন। সুপারিনটেন্ডেন্ট আর্থার জোন্সকেও সঙ্গে নিয়ে আসবেন। তখন আপনাদের কাছে সবকিছু গুছিয়ে বলবো ক্ষণ। একটা কথা বলুন, রাখহরি ঘোষের বাড়িতে দীনদয়াল নামে যে লোকটা থাকে, সে তো রাখহরি ঘোষের হত্যার রাত্রে যাত্রা শুনতে গিয়েছিল, তাই না? হ্যাঁ, নিহার রঞ্জনের বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার ঘণ্টাখানেক পরেই দীনদয়াল রাখহরি ঘোষের ঘরের টেবিলে রাতের খাবার রেখে দিয়ে বাড়ির পেছনকার দরজা বন্ধ করে চলে যায়। বাড়ির সামনের দরজাটা তখন ভেতর থেকে বন্ধ ছিল? ভেজানো ছিল। নিহার রঞ্জন প্রায় রাত্রে বাড়ি ফিরে সদর দরজাটা বন্ধ করে দিয়ে নিজের ঘরে যেত। ধন্যবাদ, ওই কথাই রইল। বেশ, মিস্টার জোন্সকে নিয়ে সন্ধ্যের পরেই আসবো ক্ষণ। শুকনো হাসি হাসবার চেষ্টা করে রামেশ্বর চৌধুরী চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। একসময় সূর্য অস্ত গেল। ক্রমে অন্ধকারটা ঘন হয়ে চাপ বেঁধে বসল মহানগরীর বুকে। 7:30টায় আর্থার জোন্সকে সঙ্গে নিয়ে রামেশ্বর চৌধুরী দিলীপের বাড়িতে এলেন। ড্রয়িং রুমের দুখানা চেয়ার দুজনে অধিকার করলেন। চাকর দোতলায় গিয়ে সংবাদ দিল দিলীপকে। একটু পরেই দিলীপ ড্রয়িং রুমে প্রবেশ করল। আর্থার জোন্সকে স্বাগত সম্ভাষণ জানিয়ে ওদের মুখোমুখি একখানা চেয়ারে বসল। তারপর ওদের দুজনকে দুটো সিগারেট দিয়ে নিজে একটা ধরালো। এক মুখ ধোঁয়া ছেড়ে শুরু করল। রাখহরি ঘোষ নিহত হয়েছেন নিঃসন্দেহে। হত্যাকারী নিহার রঞ্জন বাবু নন, অন্য কেউ। দিস মার্ডারার মেড ওয়ান ট্রাই, মার্ডার বাই ফ্রেম আপ। রাখহরি ঘোষকে সে হত্যা করেছে মাত্র দুটি কারণে। প্রথমটা হলো নিহার রঞ্জন বাবুর ওপরে সমস্ত দোষটা চাপিয়ে দিয়ে ওকে এ জগৎ থেকে চিরতরে সরিয়ে দেওয়া। আর দ্বিতীয়টা, রাখহরি ঘোষের যে অর্থ নিহার রঞ্জন বাবু তাঁর মৃত্যুর পরে পেলেন, সেটা হস্তগত করা। রাখহরি ঘোষের বাড়ির সদর দরজাটা নিহার রঞ্জন বাবু রাত্রে ফিরে এসে বন্ধ করতেন। ওর ফিরে আসার আগেই হত্যাকারী ভেজানো দরজাটা ঠেলে সেদিন বাড়ির মধ্যে প্রবেশ করে। বাড়িতে তখন রাখহরি ঘোষ ছাড়া আর কেউ ছিল না। নিহার রঞ্জন বাবু পাকা শিকারী এবং ওর বন্দুকটা কোথায় থাকে হত্যাকারী জানত। সেদিন বাড়িতে নিঃশব্দে প্রবেশ করে নিহার রঞ্জন বাবুর ঘর থেকে বন্দুক এবং গুলি নিয়ে রাখহরির ঘরে গিয়ে ওকে হত্যা করল। কাজ শেষ করে বন্দুকটা যথাস্থানে রেখে দিয়ে প্রস্থান করল।
এবার নিহার রঞ্জন বাবুর প্রসঙ্গে আসা যাক। দিলীপ বলে চলল, সকালে আমি মিস্টার চৌধুরীকে জানিয়েছি যে নিহার রঞ্জন বাবুকে ওর কাকার মতোই হত্যা করা হয়েছে। কি করে নিশ্চয়ই আপনারা এখন জানতে চান। ধরে নিলাম নিহার রঞ্জন বাবু আত্মহত্যা করবার জন্য কারো কাছ থেকে দড়ি চেয়েছিলেন, সেই মতো কোনো একজন ওকে খানিকটা দড়িও দিয়ে গিয়েছিল। কিন্তু তাই যদি হবে, মৃত্যুর আগে ছিঁড়ল না এই কথাটা কেন বলে গেলেন? মিস্টার জোন্সের কোয়ার্টারে রেডিওতে সেই সময় যে গান হচ্ছিল, তার সঙ্গে নিহার রঞ্জন বাবুর শেষ কথাটার কোনো যোগাযোগ আছে? আছে। বলে রাখি, সেটা খুব উল্লেখযোগ্য নয়, কাকতালীয়। হৃদয় বিনার তার ছিঁড়িল রে তোর মনের বাঁধন। গানের এই অংশ ওকে মৃত্যুর আগে শেষ কথাটা বলতে অনুপ্রাণিত করেছিল মাত্র। এবারে প্রশ্ন আসে, নিহার রঞ্জন বাবু কিভাবে নিহত হলেন? নিহার রঞ্জন বাবুকে হত্যাকারী নিজের হাতে হত্যা করেননি। দড়ির টুকরোটা পাঠিয়েছিল এবং ওকে পালাবার মতলব দিয়েছিল। ওর যে পুনর্বিচারের আদেশ হবে, হত্যাকারী আগে থেকেই আন্দাজ করে নেয়। তাই ওকে কিভাবে জগৎ থেকে সরিয়ে দেওয়া যায় তার পরিকল্পনাও ছকে নেয় অনেক আগে থেকেই। ওকে দড়ি দিয়ে বলা হলো উনি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার অভিনয় করবেন। দড়িটা দিয়ে ওকে ওর গলায় ফাঁস লাগাবার নির্দেশ দেওয়া হলো। বলা হলো দড়িটা ওর শরীরের ভার কিছুতেই সহ্য করতে পারবে না। দড়িটা ছিঁড়ে যাবার সঙ্গে সঙ্গে উনি মেঝে পড়ে গেলেই কাতরাবেন। ফলে ওয়ার্ডার এবং সেল ব্লকের মেট ইত্যাদি সেই সেলে ছুটে যাবে এবং ওকে হাসপাতালে পাঠানো হবে। সেখান থেকে সুযোগ বুঝে উনি পালাবেন। কিন্তু কার্যত তা ঘটেনি। পরিকল্পনাটা হত্যাকারীর একটা চাল ছিল মাত্র। এখন প্রশ্ন আসে, কে ওকে হত্যার ষড়যন্ত্র করেছিল? এ ব্যাপারে তমনস কোলেকেই একমাত্র সন্দেহ করা যায়। কিন্তু দড়িটা ভদ্রলোক সেদিন নিহার বাবুকে দিয়ে যাননি। উনি যদি দড়িটা দিয়ে যেতেন, 40 নম্বর সেলের কম্বল বদলে দেবার সময় সেটা আবিষ্কৃত হতো। তাহলে দড়িটা নিহার রঞ্জন বাবুকে কে দিয়ে গেল? কার কীর্তি এখন আমি বুঝতে পারছি মিস্টার সান্যাল, পাথরের মতো শক্ত স্বরে বলে উঠলেন আর্থার জোন্স। অকৃত্রিম গাম্ভীর্য বজায় রেখে দিলীপ বলল, খুবই স্বাভাবিক। তবে করবি পাইন হত্যাকারীর হাতিয়ার ছিল মাত্র। যে চিঠি তমনস কোলে নিহারঞ্জন বাবুকে দিয়ে আসেন, সেটা করবি পাইনেরই হাতের লেখা। চিঠিটা ওর কাছ থেকে লিখিয়ে নিয়ে হত্যাকারী যখন রামেন্দ্রনারায়ণ চক্রবর্তীকে দিয়েছিল, রামেন্দ্রনারায়ণ চক্রবর্তী চিঠিটা তমনস কোলের মারফত নিহার রঞ্জন বাবুকে পাঠান। নিহার রঞ্জন বাবুর ওপরে করবি পাইনের ভালোবাসাটা তখন ঘৃণায় পরিবর্তিত হয়ে আক্রোশে পরিণত হয়েছে। বলা বাহুল্য, প্রণতি মিত্র নামে একজন নর্তকী ওর ভাবি স্বামী নিহার রঞ্জনকে ওর কাছ থেকে ছিনিয়ে নিয়েছিল এবং সেই নর্তকী নিহার রঞ্জন বাবুর কাছ থেকে বেশ কিছু পরিমাণ অর্থ হস্তগত করার মতলবে ছিল। হত্যাকারী করবি পাইনের এই মানসিক দুরবস্থার সুযোগ নিয়ে ওকে পরামর্শ দিয়ে বলে, ওকে নিহার রঞ্জন বাবু কোনোদিনই বিয়ে করবেন না। সেক্ষেত্রে নিহার রঞ্জন বাবুর কাছ থেকে ফন্দি করে ওর সমুদয় অর্থ আত্মসাৎ করা প্রয়োজন। হত্যাকারীর পরামর্শে তখন করবি পাইন সায় দিল, কেননা ওর আর্থিক অবস্থাটা ভালো ছিল না। অবশ্যই ভদ্রমহিলা যদি আগে থেকেই জানতে পারতেন যে নিহার রঞ্জন বাবু উইল করে ওর সমুদয় অর্থ ওকে দিয়ে গেছেন, তাহলে হত্যাকারীর পরামর্শ উনি কখনোই গ্রহণ করতেন না। অথচ হত্যাকারী ডাক্তার পাইন, করবি পাইনের কাকা ডক্টর মন্মথ পাইন সব জানতেন। মুহূর্তে রক্ত সরে গিয়ে সাদা হয়ে যায় রামেশ্বর চৌধুরীর মুখখানা। অস্ফুট কণ্ঠে বলেন, এ যে একেবারে
অবিশ্বাস্য। দিলীপ মৃদু হেসে বলে, একটি মাত্র ভুলে ভদ্রলোক আমার চোখে অপরাধী। ভুলটা হলো নিহার রঞ্জন বাবুকে আত্মহত্যার অভিনয় করবার জন্য একগাছা দড়ি দেওয়া। গোড়া থেকেই নিহার রঞ্জন বাবুর কাছে ভদ্রলোক নিজেকে বিশ্বাসের পাত্র করে তুলেছিলেন। উনি মিস্টার জোন্সের কাছে নিহার রঞ্জন বাবুকে জেল হাসপাতালে পাঠাবার জন্য সুপারিশ করেন, অথচ নিজেই জানতেন যে ওর সুপারিশ অগ্রাহ্য হয়ে যাবে, কেননা দুজন কয়েদি কিছুদিন আগে পালিয়ে যায়। নিহার রঞ্জন বাবুর মৃত্যুর আগের সন্ধ্যায় তমনাশ কোলে ডাক্তার পাইনের নির্দেশ মতো করবি পাইনের চিঠিটা নিহার রঞ্জন বাবুকে দিয়ে গেলেন। এ সম্পর্কে ডাক্তার পাইন নিশ্চিত ছিলেন যে ওকে পুলিশ সন্দেহ করতে পারবে না। অবশ্যই পুলিশ যদি পরে তমনস কোলে আর করবি পাইনকে সন্দেহবশত গ্রেপ্তার করে এবং ওরা দুজনে যদি ওর প্রসঙ্গে কিছু বলেও, তখন উনি সরাসরি অস্বীকার করবেন। ওদের দুজনের ওপরে নিহার রঞ্জন বাবুর হত্যাপরাধটা চাপাবার উদ্দেশ্যও ছিল ওর। তমনাশ কোলের কাছ থেকে নিহার রঞ্জন বাবু চিঠিটা পেয়ে একটা অজানা আশঙ্কায় উত্তেজিত হয়ে উঠলেন। ডাক্তার পাইন চিঠি মারফত যা আশা করেছিলেন সেটাই ঘটল। নিহার রঞ্জন বাবু জেল থেকে পালাবার জন্য ডাক্তার পাইনের কাছে সাহায্য প্রার্থনা করলেন এবং সেই প্রার্থনায় উনি সাড়া দিয়ে বললেন যে দড়ির কৌশলের মাধ্যমে পালাবার ব্যবস্থা উনি করে দেবেন। তার পরের কথা তো আপনাদের আগেই বলেছি। দিলীপ থামল, পুড়ে যাওয়া সিগারেটটা অ্যাস্ট্রেতে ফেলে দিয়ে আরও একটায় অগ্নি সংযোগ করল। সাংঘাতিক লোক ডাক্তার পাইন। গম্ভীর কণ্ঠ থেকে উচ্চারিত হলো রামেশ্বর চৌধুরীর, কিন্তু কথাটা দিলীপের কানে গিয়ে পৌঁছয় না। ও তখন চেয়ারের পেছনে পিঠটা ছেড়ে দিয়েছে, চিন্তা মুছে ডুব দিয়েছে সিগারেটের ধোঁয়ার ফুলঝুরিতে। শেষ হলো আজকের গল্প, লেখক গোবিন্দলাল বন্দ্যোপাধ্যায়ের গোয়েন্দা কাহিনী ষড়যন্ত্র। খুব তাড়াতাড়ি আরও নতুন গল্প নিয়ে হাজির হব। ততক্ষণ সঙ্গে থাকুন, শুনতে থাকুন সাহিত্যের সেরা সময়।